সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লেকচার 7 এর সেকেন্ড পার্টে। এখানে আমরা দেখব স্প্রেডশিট সম্পর্কে। স্প্রেডশিট এটার আবিধানিক অর্থ হচ্ছে ছড়ানো পাতা। স্প্রেডশিট সফটওয়্যারগুলো নরমালি আমরা বিভিন্ন হিসাব নিকাশের জন্য আমরা ব্যবহার করি এবং স্প্রেডশিট সফটওয়্যারের মধ্যে অনেক রো এবং কলাম থাকে, যে রো এবং কলাম ব্যবহার করে আমরা খুব সহজে আমাদের ডাটাগুলা সাজাতে পারি। এই ডাটাগুলার আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারি। এজন্য বর্তমানে বাজেট, ব্যালেন্স শিট, রেজাল্ট এই ধরনের জিনিসগুলো তৈরি করার জন্য স্প্রেডশিট ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বিশেষ করে অ্যাকাউন্টস রিলেটেড যে তথ্যগুলা বা অ্যাকাউন্টস রিলেটেড যে ক্যালকুলেশনগুলা প্রত্যেকটা প্রতিষ্ঠানেই এই স্প্রেডশিট সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট, এবং বলা হয়ে থাকে এটা যে পৃথিবীর 95% অ্যাকাউন্ট এই স্প্রেডশিট সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট। তো এই স্প্রেডশিট সফটওয়্যার বিভিন্ন রকমের হয়ে থাকে। সর্বপ্রথম যে স্প্রেডশিট প্রোগ্রাম বা সফটওয়্যার ব্যবহার করা হতো তার নাম ছিল ভিজিক্যাল। এছাড়াও কোরের কোয়াড প্রো, সুপারক্যালক, সার্কিম, লোটাস 123, সিম্ফনি, মাল্টিপ্লান এই সমস্ত স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা হয়। তবে সবচেয়ে বেশি যে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এতক্ষণ আমরা দেখলাম যে যেসব স্প্রেডশিট সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বর্তমানে সবচেয়ে বেশি যে সফটওয়্যারটা ইউজ করা হয় সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলের অনেক কিছু নিয়ে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন থাকে। এই কারণে মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা থাকতে হবে। বইয়ে প্রত্যেকটা টার্ম সম্পর্কে ডিটেলস বলা আছে। এরপরেও যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস, এই জন্য আমি ডিরেক্টলি কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওগুলো দেখার পরে তোমরা যদি বই দেখো তাহলে তোমাদের জন্য দেখবে যে বাকি জিনিসগুলো বোঝা খুব সহজ হয়ে যাবে। তো প্রথমেই আমরা দেখব যে টার্মিনোলজি পার্টগুলা, মানে এক্সেলের প্রত্যেকটা জিনিসকে কি বলে এই জিনিসগুলো আমরা একটু দেখব। তো এখানে আমরা উপরের যে সবুজ রঙের যে অংশটা এটাকে আমরা বলি টাইটেল বার, মানে এখানে টাইটেলটা লেখা থাকে। সিমিলারলি মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে মিনিমাইজ এবং রিস্টোর এবং ক্লোজ অপশনটা থাকে। এটা নিচে আমার কিছু মেনু বার থাকে, হ্যাঁ, যেগুলোকে আমরা বলি ট্যাব, ডিফারেন্ট ট্যাব, যেমন ফাইল, হোম, ডেভেলপার, ইনসার্ট, এগুলোকে আমরা বলি ট্যাব। এবং এই ট্যাবের নিচে আমাদের কিছু টুল বার থাকে। টুল বার আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রেও দেখেছি যে আমাদের কিছু টুলস থাকে, যে টুলসগুলো ইউজ করে আমরা আমাদের যে বিভিন্ন কাজ সেগুলো আমরা সম্পন্ন করতে পারি। তো এইটাকে আমরা বলি টুল বার। এই যে টোটাল যে অংশটা, আমি যদি এখানে একটু দেখাই, এই যে টোটাল যে অংশটা এটা হচ্ছে টুল বার। এবং প্রত্যেকটা টুল বারে এক একটা গ্রুপ করা আছে, যেমন ফন্ট একটা টুল গ্রুপ, অ্যালাইনমেন্ট একটা টুল গ্রুপ, আর নাম্বার ফরম্যাট এটা একটা টুল গ্রুপ, স্টাইল একটা টুল গ্রুপ, এই প্রত্যেকটাকে বলা হয় টুল গ্রুপ। আচ্ছা, এছাড়াও আরো কিছু জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই যে এক্সেল আমি যখন ওপেন করি তখন টোটাল যে শীটটা আসে বা টোটাল যে ফাইলটা ওপেন হয় সেটাকে আমরা বলি ওয়ার্কবুক। এবং এইখানে অনেকগুলা পেজ আছে। স্প্রেডশিটটা অনেকটা হচ্ছে আমাদের মুদি দোকানগুলোতে যে হিসাবের যে খাতা রাখা হয় সেই খাতারই একটা ডিজিটাল ভার্সন। এখানেও আমরা যদি চাই তো আমরা নতুন নতুন পেজ ওপেন করতে পারবো। যেমন এটা একটা পেজ, এর পরেরটা একটা পেজ, এটা একটা পেজ। আমি এখানে যদি নতুন পেজ, এখানে যদি আমি এই যে প্লাস চিহ্নতে ক্লিক করি, এর নতুন একটা পেজ ওপেন হবে, যেটা নতুন একটা পেজ বা শীট। এটাকে আমরা বলি ওয়ার্কশিট। প্রত্যেকটা পেজকে একটা ওয়ার্কশিট বলা হয়, আর টোটাল এক্সেল ফাইলটাকে বলা হয় একটা ওয়ার্কবুক। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে টোটাল এক্সেল ফাইলটাকে বলা হয় ওয়ার্কবুক এবং প্রত্যেকটা পেজকে আলাদা আলাদা বলা হয় ওয়ার্কশিট। আচ্ছা, এবং এক্সেল এটা রো এবং কলাম হিসেবে কাজ করে। রো এবং কলাম, এই যে উপরের দিকে যে নাম্বারগুলো এ বি সি ডি ই এফ জি, এগুলো হচ্ছে একটা কলামের নাম। এইভাবে এ বি সি ডি দিয়ে আমরা কলাম ডিনোট করি। এবং এই যে পাশের যে 1 2 3 4 বাম পাশে যেখানেও দেখা যাচ্ছে, আমি যদি একটু জুম করি বোঝা যাবে, এই যে 1 2 3 4 দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে রো নাম্বার। প্রত্যেকটা রো এর একটা করে নাম্বার আছে। এবং প্রত্যেকটা যে বক্স, এই যে ছোট ছোট যে বক্স দেখা যাচ্ছে, এই বক্সগুলোকে আমরা বলি সেল। এগুলাকে আমরা বলি সেল। এবং প্রত্যেকটা সেলের একটা করে নির্দিষ্ট নাম আছে। আমি যদি একটা পেজ ওপেন করে দেখাই, আমি একটু জুম করে নিচ্ছি। আমি যদি একটা সেল সিলেক্ট করি, এখানে আমি একটা সেল সিলেক্ট করলাম বা এটা সিলেক্ট করলাম, চারপাশে সবুজ রঙের একটা ঘর চলে আসছে, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা সেল আমি সিলেক্ট করেছি। প্রত্যেকটা সেলের একটা করে নাম আছে। নামটা কিভাবে হয়, এটা কই আছে, এটা আছে বি কলামের মধ্যে, তাই না? এই যে এই সেলটা বি কলামের মধ্যে আছে এবং 2 রো এর মধ্যে আছে। এই সেলের নাম হবে B2। তার মানে প্রথমে আসবে কলামের অ্যালফাবেট, তারপরে আসবে রো এর নাম্বার। এই অ্যালফাবেট এবং নাম্বার দিয়ে আমরা প্রত্যেকটা সেলের নামকরণ করি। আমি যদি এটা ক্লিক করি তাহলে এটা F এবং রো হচ্ছে 6, তাহলে এটার নাম হবে F6। আচ্ছা, এছাড়াও আরো কয়েকটা জিনিস আমাদের দেখতে হবে। এইখানে একটা এই যে ঘরটা, এই ঘরটাকে আমরা বলি ফর্মুলা বার বা এই যে এই ঘরটা।
এটাকে আমরা বলি ফর্মুলা বার। এখানে আমরা এক্সেলে যে হিসাব নিকাশের জন্য বিভিন্ন ফর্মুলা ইউজ করি বা ফাংশন ইউজ করি, এগুলো আমরা এই জায়গাতে লিখে থাকি। তাহলে এখানে আমরা যে জিনিসগুলো দেখলাম, একটা দেখলাম আমরা যে কলামের নামগুলো এবিসিডি দিয়ে হয় এবং রো এর নামগুলো নাম্বার দিয়ে হয়, এবং একটা হচ্ছে অ্যাক্টিভ সেল বলে একটা কথা আছে, যে ছোট ছোট ঘরগুলো এগুলোকে আমরা বলি সেল, এবং যে সেলটা আমরা সিলেক্ট করি সেটাকে আমরা বলি অ্যাক্টিভ সেল। অ্যাক্টিভ সেলগুলোর একটা নির্দিষ্ট নাম থাকে, নামটা হয় কি কলামের অ্যালফাবেট এবং রো এর নাম্বার দিয়ে। অবশ্যই মনে রাখতে হবে কলামের অ্যালফাবেটটা আগে হবে। আমি একটা যদি একটা সেল সিলেক্ট করি, এটা অনেক সময় এটা থাকতে পারে যে 4 নাম্বার রো এর এফ কলামে একটা সেল, তার নাম কি হবে? অবশ্যই F4। এটা কিন্তু 4F কখনোই হবে না, F4 আগে কলামের নাম তারপরে রো এর নাম। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তো এক্সেলের সাহায্যে মূলত বিভিন্ন হিসাব নিকাশ করা হয়, বিভিন্ন ফর্মুলা ইউজ করা যায়, বিভিন্নভাবে যোগ বিয়োগ করা যায়, আরো অনেক ইনফরমেশন আমরা এক্সেলের সাহায্যে খুব সহজেই বের করতে পারি। এই জিনিসগুলো বের করার জন্য আমরা যে দুইটা জিনিস ইউজ করি, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে ফর্মুলা। তো প্রথমে আমরা দেখব যে ফর্মুলা জিনিসটা আসলে কি। যেমন এখানে আমার একটা ডাটা শিট আছে, হ্যাঁ, এই ডাটা শিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট ম্যানেজারের কিছু অ্যাকাউন্ট ম্যানেজারের নাম আছে, এবং তারা বছরের 4টা ভাগে তাদের যে হিসাব, সেই হিসাবগুলো এখানে দেওয়া আছে, যে বছরের প্রথম 3 মাসে আনায়া জাং সে কত টাকা সেল করেছে, দ্বিতীয় ভাগে কত, তৃতীয় ভাগে কত, চতুর্থ ভাগে কত। এইভাবে প্রত্যেকটা অ্যাকাউন্ট ম্যানেজারের যে সেল অ্যামাউন্ট সেটা এখানে আছে। এখন আমরা চাচ্ছি এগুলো যোগ করার জন্য, তো আমরা প্রথমে দেখব যে আমরা প্রথমে ফর্মুলা ইউজ করব। ফর্মুলা জিনিসটা কি? ফর্মুলা জিনিসটা হচ্ছে যে আমি এই চারটাকে যোগ করব। তো আমরা জানি যোগ করার জন্য আমরা প্লাস সাইন ইউজ করি, তবে এক্সেল এর মধ্যে অবশ্যই কোনো ফর্মুলা ইউজ করার আগে ইকুয়াল ইউজ করতে হবে। এটা মনে রাখতে হবে আমাদের, যে কোনো ফর্মুলা বা ফাংশন ইউজ করার আগে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে। এখন এই চারটা যদি আমি যোগ করি, এটা দিলাম যোগ, পরেরটা, এরপর আবার প্লাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা, সরি, এই চারটা আমি এখন যদি যোগ করি, আমি যদি ইন্টার দিই, এই চারটার যোগফল আমার এখানে চলে আসবে। সিমিলারলি পরেরটা যদি আমি করতে চাই, পরেরটার জন্য সেম আমি ইকুয়াল দিয়ে এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা ইন্টার দিলাম, আমার এটারও যোগফল চলে আসলো। এক্সেলের বড় সুবিধা হচ্ছে যে চাইলে আমি যে এখানে ফর্মুলাটা লিখেছি, এই ফর্মুলাটা আমি পরেরগুলোর জন্য সেম ভাবে কপি করতে পারি। আমি জাস্ট এখানে এই যে একটা প্লাস চিহ্ন, এটাকে আমরা বলি ফিল হ্যান্ডেল, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, প্রত্যেকটার জন্য যোগগুলো চলে আসে। আমি যদি একটু দেখাই, এইটা এই চারটার যোগফল, পরেরটা এই চারটার যোগফল। এভাবে এক্সেল এই ডাটাগুলা ফর্মুলাটা কপি করে সবগুলোর জন্য হিসাব করে দিল আমাকে। ওকে ফাইন। এখন আমি যদি এই জিনিসটাকেই ফাংশন দিয়ে করতে চাই, ফাংশন মানে আমি বলছিলাম যে আমরা দুইটা জিনিস ইউজ করি, একটা হচ্ছে ফর্মুলা, একটা হচ্ছে ফাংশন। এই যে যোগ করলাম, এই যোগটা হচ্ছে আমার ফর্মুলা। আর আমি যদি ফাংশন ইউজ করতে চাই, তাহলে এখানে আমার যে ফাংশনটা ইউজ করতে হবে তাকে আমরা বলি সাম ফাংশন। তাহলে আগেই বলেছি যে ফাংশন বা ফর্মুলা ইউজ করার জন্য আমার যেটা করতে হবে, আমার ইকুয়াল ইউজ করতে হবে। এরপর আমি লিখবো সাম, SUM। সাম লিখে আমার একটা ব্র্যাকেট দিতে হবে অবশ্যই। ফর্মুলা বা ফাংশন এটা অবশ্যই ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তো আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন বলছে যে এখানে কোন নাম্বারগুলো আমি যোগ করতে চাই, তো আমি দেখিয়ে দিলাম এখান থেকে এই পর্যন্ত। এখানে আমরা একটু খেয়াল করি, এখানে কি লেখা উঠেছে, B4 থেকে E4। তার মানে আমি একটু খেয়াল করি, এই যে প্রথম যে সেলটা সেটার নাম হলো B, এবং 4 যেহেতু রো নাম্বার, তাহলে এটার নাম হলো B4, এবং সর্বশেষ কোনটা, এটা হচ্ছে E4। তার মানে এই যে জিনিসটা B4 is to E4, এইটাকে আমরা বলি রেঞ্জ নেম। তার মানে কোন ঘর থেকে কোন ঘর পর্যন্ত, প্রথমটা ডিনোট করে প্রথম ঘর এবং শেষটা ডিনোট করে শেষ ঘর। এখন আমি এটা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ক্লোজ করে আমি যদি ইন্টার দিই, তাহলে এটা আমার যোগটা দেখিয়ে দিবে। তাহলে এখানে আমরা যে ফাংশনটা ইউজ করেছি তার নাম হচ্ছে সাম ফাংশন। সিমিলারলি আমি যদি এটা ডাবল ক্লিক করি, সবগুলোর জন্য এই সামটা চলে আসবে। এরকম অনেক ফাংশন আছে, যেমন একটা ফাংশন হলো এভারেজ ফাংশন। আমি যদি এই চারটার এভারেজ বের করতে চাই, তাহলে আমি লিখবো ইকুয়াল দি এভারেজ, AVE। এখানে আমাকে দেখিয়ে দিয়েছে, আমি এভারেজটা সিলেক্ট করলাম, করে আমি দেখিয়ে দিলাম যে এই চারটার এভারেজ কত হবে আমাকে দেখাও। আমি যদি এখন ইন্টার দিই, আমাকে দেখিয়ে দিল যে চারটার এভারেজ হচ্ছে 906। সিমিলারলি আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, এই ফর্মুলাটা সবার জন্য কপি হয়ে গিয়েছে। ওকে, আমি চাচ্ছি যে এই চারটার মধ্যে বেস্ট কত, মানে ম্যাক্সিমাম কত সে সেল করেছে। এটার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করি তার নাম হচ্ছে ম্যাক্স, মানে ম্যাক্সিমামের ম্যাক্স। আমি এখানে ম্যাক্স লিখে ইন্টার ট্যাব দিলাম, এরপর আমি সিলেক্ট করে দিলাম যে এই চারটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আমাকে শো করো। তো সে আমাকে শো করলো যে এই চারটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে এই 2011.68 এইটা। তো আমি যদি এটা ডাবল ক্লিক করি, সবার জন্য সে দেখিয়ে দিবে। এখানে যদি আমরা একটু খেয়াল করি, চারটার মধ্যে সবচাইতে হাইস্ট কত,
এই 6514 সে কিন্তু এটাই নিয়ে আসছে। ওর্স্ট বা সবচেয়ে কম কত, এটার জন্য আমরা ইউজ করি মিনিমাম ফাংশন। আমি মিনিমাম লিখলাম, ট্যাব দিলাম, এরপর আমি সিলেক্ট করে দিলাম এই চারটার মধ্যে মিনিমাম কোনটা, এন্টার দিলাম, চলে আসলো। ডাবল ক্লিক করলাম, আমার সবগুলা ক্যালকুলেশন হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে টোটালের উপরে আমি 4% কমিশন দিব, মানে 4% ছাড় দিব। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমরা ইকুয়াল দিব, আমি এটা সিলেক্ট করলাম, ইনটু আমার এই 4%। তো আমি যদি ইন্টার দেই, চলে আসলো যে 145 টাকা কমিশন হবে, এই 3626 টাকা, 4% হচ্ছে 145। আমি কপি ডাউন করলে সবগুলা চলে আসছে। এখন কথা হচ্ছে এই যে বাকিগুলার মধ্যে ভ্যালু এরকম আসছে কেন? আগের গুলাতে তো এরকম আসে না, এইটাতে কেন আসলো? আমি যদি একটু খেয়াল করি, আমি যখন এটা ক্লিক করলাম তখন এটা শো করছে যে এইটার সাথে এইটা গুণ করেছে, কিন্তু আমি যখন পরেরটাতে ক্লিক করব, আমি যদি একটু খেয়াল করি, সেই নিচেরটা ঠিক আছে, এইটাও সে নিচে নামিয়ে ফেলেছে, কিন্তু এটা তো নিচেরটার সাথে নিচে তো কোনো ভ্যালু নাই, তাই না? তো আমি চাচ্ছি যে এইটা নিচের দিকে যাবে, এটার পরে যখন এইটা ক্যালকুলেশন করবে তখন সে এই সেলটা সে নিবে, কিন্তু এইটা সে ফিক্সড রাখবে। এক্সেলের মধ্যে কোনো ভ্যালুকে ফিক্স করার জন্য যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডলার সাইন। আমি যদি এই যে J1 মানে এই যে 4%, এটা হচ্ছে J1 সেল, এটাকে যদি আমি ফিক্স করে দিতে চাই, তাহলে আমার যেটা করতে হবে, এই জে এবং 1 এর আগে একটা ডলার সাইন দিতে হবে। এটা আমি আমার কম্পিউটারের F4 বাটন প্রেস করলেও দুইটা ডলার সাইন চলে আসছে। আমি যদি একটু খেয়াল করি যে জে এর আগে একটা ডলার সাইন, 1 এর আগে একটা ডলার সাইন চলে আসে। এখন আমি ইন্টার দিলাম, এখন যদি আমি এইটা ডাবল ক্লিক করি, সবগুলা ভ্যালু চলে আসবে। কারণ কি, আমি একটু খেয়াল, এখানে এটা নিচে চলে আসছে কিন্তু এটা কিন্তু ফিক্স, পরেরটার জন্য এটা নিচে আসছে কিন্তু এটা ফিক্স। তার মানে কোনো জিনিস ফিক্স করার আগে তার আগে ডলার সাইন দিতে হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তো এই ছিল বিভিন্ন ফর্মুলা এবং ফাংশনের কাজ। আচ্ছা, এক্সেলে এছাড়াও আমরা এই ফর্মুলা বা ফাংশনের পাশাপাশি কিছু কন্ডিশন ইউজ করতে পারি বা লজিক্যাল ফর্মুলা ইউজ করতে পারি। লজিক্যাল ব্যাপারটা কি, যে আমি যদি কোনো কন্ডিশনের উপরে ভিত্তি করে আমি আমার ক্যালকুলেশনটা করতে চাই, সেটাও এখানে করা সম্ভব। যেমন এখানে আমাদের একটা ইনভয়েস আছে যে P2A প্যারেন্টস ইনভয়েস, মানে P2 এর প্যারেন্টসদের সম্পর্কে তথ্য দেওয়া আছে, এবং এখানে আমরা একটা জিনিস অফার করছি, সেটা হচ্ছে যদি কারো সিবলিং থাকে, মানে ভাই বোন একসাথে ভর্তি হয় দুইজনের বেশি বা দুইজন, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা একটা ডিসকাউন্ট দিব। ওকে, সো এটার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো প্যারেন্টস আইডি এবং সে কয়জনকে ভর্তি করেছে এই জিনিসটা এখানে আছে। এখন আমরা এখানে চাচ্ছি যে সিবলিংস আছে কি নাই সেটা আমরা বের করব। এখন এটা অনেক বড় একটা শীট, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে দেখে দেখে লেখা এটা অনেক ডিফিকাল্ট ব্যাপার। এটার জন্য আমরা খুব সহজেই একটা লজিক্যাল কন্ডিশন ব্যবহার করতে পারি যাতে অটোমেটিক্যালি এটা চলে আসে। ওকে ফাইন, এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করি তার নাম হচ্ছে ইফ ফাংশন। আমি যদি ইফ ফাংশনটা একটু দেখাই, যে ইফ এটা একটা লজিক্যাল টেস্ট, সে প্রথমে একটা লজিক্যাল টেস্ট করবে, টেস্ট করে যদি টেস্টটা ঠিক হয়, সত্যি হয়, তাহলে সে একটা ভ্যালু দিবে, আর যদি ফলস হয় তাহলে সে আরেকটা ভ্যালু দিবে। আমি যদি একটু ক্যালকুলেশন করে দেখাই এখানে, যে লাইক আমি এখানে দিলাম ইকুয়াল এবং লিখলাম ইফ, ইফ এটা একটা লজিক্যাল কন্ডিশন। ওকে, এখন প্রথমে আমার লজিক্যাল টেস্ট করতে হবে। কি টেস্ট? আমি চাচ্ছি যে এই যে এনরোলড এটা একের বেশি কিনা, যদি একের বেশি হয় তার মানে তার সিবলিং আছে, ভাই বোন আছে। একজন মানে তো তার কোনো ভাই বোন নাই, তার মানে আমি এটা চেক করব যে এইটা ইজ গ্রেটার দেন 1 কিনা, মানে একের বেশি হলে আমরা বুঝতে পারবো তার সিবলিং আছে। ওকে, আমি একটা কমা দিলাম। এখন বলছে ভ্যালু ইফ ট্রু, যদি একের বেশি হয় তাহলে কি হবে, তার মানে তার সিবলিং আছে, ইয়েস। তার মানে আমি লিখে দিব যে YES, ইয়েস। এবং এক্সেলের মধ্যে যে কোনো টেক্সট লেখার জন্য ডাবল কোটেশনের ভিতরে লিখতে হয়, কমা। এখন বলছে যদি ভ্যালু ইফ ফলস, যদি ভ্যালুটা ফলস হয় মানে একের চেয়ে বড় না হয়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে নো, আমি লিখে দিলাম নো। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার দিলাম, এই যে এইটা যেহেতু 3 চলে আসছে ইয়েস। আমি যদি এখানে ডাবল ক্লিক করি সবার জন্য চলে আসবে, যেহেতু 1 তার মানে নো, দুইজন আছে তার মানে ইয়েস। তার মানে দেখেন অটোমেটিক্যালি সবগুলা কিন্তু আমার চলে আসছে। সো এইটা হচ্ছে লজিক্যাল কন্ডিশন বা ইফ ফর্মুলা কিভাবে কাজ করে সেটা। এছাড়াও আমাদের যে বড় বড় ডাটা টেবিল যেগুলা, এগুলাকে আমরা আমাদের নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারি। এই গোছানোর জন্য আমরা বিভিন্ন ধরনের টুল ইউজ করি। যেমন আমি চাচ্ছি যে এখানে আমি যদি একটু জুম করি, যে এখানে সিটির নাম আছে, সিডনি, মেলবোর্ন, সিডনি, এইভাবে আছে, বিভিন্ন সিটির নাম এভাবে আছে। আমি চাচ্ছি যে না, সিডনি গুলা শুধু একসাথে থাকবে। এই যে একসাথে থাকার যে ব্যাপারটা, এটাকে আমরা বলি শর্টিং। সো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি এটা সিলেক্ট করলাম, সিটিটা সিলেক্ট করলাম, এরপর আমি এখানে দেখি একটা অপশন আছে শর্ট এন্ড ফিল্টার।
আমি এটা ক্লিক করলাম, বলছে শর্ট A to Z, মানে সে এ থেকে জেড পর্যন্ত নামের বা এই নাম অ্যালফাবেটের অর্ডারে সে এটা আমাকে সাজিয়ে দিবে। সো আমি যদি এটা ক্লিক করি, আমি একটু দেখি যে শুরুতে চলে আসে মেলবোর্ন, এরপরে আমি যদি যাই শুধু মেলবোর্ন মেলবোর্ন মেলবোর্ন, যেখানে মেলবোর্ন শেষ হয়ে যাবে সেইখান থেকে সিডনি শুরু হবে, এই আবার এখান থেকে সিডনি শুরু হয়েছে, এই যে এখান থেকে সিডনি শুরু হয়েছে। তার মানে এই জিনিসটাকে আমরা বলি শর্টিং, কোনো কিছু আমাদেরকে সে নাম্বার ওয়ার্ডারে সাজিয়ে দিবে। আমরা যখন তোমাদের রেজাল্ট দেই তখন আমরা সবচেয়ে হাইস্ট নাম্বার কে পেয়েছে সেটার ভিত্তিতে আমরা শর্টিং করি, যে এখানে গিয়ে আমি দেই যে যে সবচেয়ে হাইস্ট টু লোয়েস্ট, তখন সেই হাইস্ট টু লোয়েস্ট আকারে আমাকে সাজিয়ে দেয়, তখন সেই রেজাল্টটা আমরা পাবলিশ করি। এই জিনিসটাকে আমরা বলি শর্টিং। এছাড়াও এক্সেলে আমরা বিভিন্ন ধরনের চার্ট ইউজ করতে পারি, চার্ট বা গ্রাফ ইউজ করতে পারি, যে চার্ট বা গ্রাফের সাহায্যে ডাটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। আমি এইখানে যে ডাটাটা আছে এই ডাটাটাকে যদি গ্রাফের সাহায্যে প্রেজেন্ট করতে চাই তাহলে এটা কিরকম হবে, আমি যদি একটু দেখাই। আমি তো এই ডাটাগুলা চাচ্ছি যে আমি একটা গ্রাফের সাহায্যে প্রেজেন্ট করব। সো এটা প্রেজেন্ট করার জন্য আমরা এটা সিলেক্ট করব, করে এখানে ইনসার্টে এইখানে আমরা দেখব যে রিকমেন্ডেড চার্ট, এটা যদি আমি ক্লিক করি আমাকে এখানে দেখাচ্ছে যে চার্টগুলো। তো আমি এটা সিলেক্ট করলাম, ইন্টার দিলাম, চলে আসলো। এই চার্টটাকে আমরা বলি বার চার্ট। আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে দেখা যাবে যে আনায়াজাং তার এই 4 কোয়ার্টারে সেলগুলা বিভিন্ন কালার দিয়ে শো করেছে। এখানে বলে দিচ্ছে যে নীলটা হচ্ছে কোয়ার্টার 1, কমলাটা কোয়ার্টার 2, অ্যাশ কালারটা কোয়ার্টার 3 এবং হলুদটা হচ্ছে কোয়ার্টার 4। এই 4 কোয়ার্টারে তার যে সেল অ্যামাউন্ট সেটা আমরা গ্রাফের সাহায্যে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এরকম বিভিন্ন রকমের চার্ট আছে। আমরা যদি এখানে দেখি যে এখানে কনজিউমার, কর্পোরেট, হোম অফিস, স্মল বিজনেস কোনটা থেকে কত নাম্বার অর্ডার আসছে সেটা এখানে দেখা যাচ্ছে। এটাকে যদি আমি একটা গ্রাফের সাহায্যে ড্র করতে চাই, ইনসার্ট, আমি এখানে পাই চার্ট ইউজ করব। তো পাই চার্টের একটা অপশন আছে, এখানে আমি যদি সিলেক্ট করি এখানে সে দেখিয়ে দিচ্ছে আমাকে, হ্যাঁ, যে কোনটাতে কত কত অর্ডার আসছে। এটা আমি পার্সেন্টেজ হিসেবে দেখাতে পারি যে কোনটা থেকে কত পার্সেন্ট আসছে। তো আমরা যদি চাই এই পার্সেন্টেজকে আমরা নাম্বার আকারেও বসাতে পারি। আমি যদি এখানে ডাবল ক্লিক করি এখানে চলে আসবে। আমি এখানে পার্সেন্টেজ না দিয়ে আমি যদি এখানে পার্সেন্টেজ না দিয়ে আমি ভ্যালু দিয়ে দিই তাহলে এখানে ভ্যালু শো করবে। আমি পার্সেন্টেজে উঠিয়ে দিলাম, এটা ভ্যালু শো করছে যে এই যে হলুদটা কি ছিল, স্মল বিজনেস, তার 221টা অর্ডার ছিল। তো এই ছিল এক্সেল সম্পর্কে বেসিক। আসলে এক্সেল এত বড় একটা সফটওয়্যার যেটা আসলে মাসের পর মাস শিখেও শেষ করা যাবে না। তবে আমাদের পরীক্ষার জন্য যতটুকু জিনিস দরকার মোটামুটি আমরা এখানে দেখিয়েছি। সো এই ভিডিও দেখার পরে তোমরা যেটা করবা, তোমাদের বইয়ে এক্সেল সম্পর্কে যে তথ্যগুলো আছে এগুলো একটু দেখে ফেলবা, তাহলেই বাকি জিনিসটা তোমার বুঝতে সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।